minutes. I can do. Madam, I beg your lordship and permission to share this matter. সেটাই বলছিলাম, আমরা নিজেরাও আলোচনা করেছি আজকে 1 নম্বরের শুধু আমাদের একটা প্রার্থনা থাকবে, রিপোর্টের কপিটা অ্যাকচুয়ালি কিন্তু দেখার সুযোগও হয়েছে, একটা কপি একটা ফটোকপি নিয়ে পরশুদিন খালি অথরাইজ কিনা জানি না, you will have a copy. Much. Item one, the Committee on the Committee. Well, at the very outset, I beg your lordship very kind permission. Live broadcast, just got me. মানে ওইটা আমি বলছি, মানে as per rule 9A ক্যামেরা রাখবেন না, আপনার পর্যন্ত থাকবে। মানে বাচক আছে I beg permission to start. Yeah, everything has been started. So everything is in order. আমি শুধু একজন আইনজীবী নই, ইতিহাসের এক তরতাজা রক্তাক্ত অধ্যায়ের সশ্রদ্ধ ভাষ্যকার। 2024 সালের জুলাই আগস্টের ভারতীয় বিভৎসতা বাংলাদেশ এবং বিশ্ব বিবেককে স্তব্ধ করে দিয়েছিল। ক্ষমতা আঁকড়ে থাকার উদগ্র বাসনা, রাষ্ট্রীয় ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে ব্যাপক ভিত্তিক এবং পদ্ধতিগতভাবে থাকার কথা। মানে প্রবলেম ইজ দ্যাট ইট ইজ নট দি ক্ষমতা আঁকড়ে থাকার উদগ্র বাসনা, রাষ্ট্রীয় ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে ব্যাপক ভিত্তিক এবং পদ্ধতিগতভাবে আক্রমণের মাধ্যমে সংগঠিত নিষ্ঠুর হত্যাযজ্ঞ ও সহিংসতা পরিণত করেছিল 56,000 বর্গমাইল। আমরা এই বিচার শুরু করছি জাতির ইতিহাসের সেই বেদনাদায়ক অধ্যায়ে সংগঠিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করতে, যেখানে নিরস্ত্র নিরীহ সাধারণ নাগরিক, বিশেষ করে তরুণ, ছাত্র, যুবা, নারী ও শিশু, যারা একটি ন্যায়ভিত্তিক ভবিষ্যতের জন্য বৈষম্য এবং কোটা পদ্ধতি নামক কুপ্রথার অবসানের দাবিতে অহিংস এবং ন্যায়সঙ্গত আন্দোলনে অংশগ্রহণ করেছে। 24-এর এই আন্দোলন বৈষম্য বিরোধী ও সরকারের সাথে ভিন্নমত পোষণকারী অসংখ্য নিরীহ, নিরস্ত্র ও সাধারণ মানুষ এই মামলার অভিযুক্ত আসামিগণ কর্তৃক নির্বিচার হত্যাকাণ্ড ও ভয়াবহ সহিংসতার শিকার। আসামিদের নির্দেশে তাদের নেতৃত্ব এবং নিয়ন্ত্রণে থাকা রাষ্ট্রীয় বাহিনী এবং রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের সদস্যদের দ্বারা সংগঠিত হয় হত্যা, অঙ্গহানি, গ্রেফতার, নির্যাতন, গুম ও চিকিৎসা প্রদানে বাধা, মৃত এবং ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধ। মাননীয় আদালত, 2024 সালের জুলাই বিপ্লব, যা মনসুন রেভলিউশন বা বর্ষা বিপ্লব নামে পরিচিত, সংঘটিত হয়েছিল 1.5 দশক ধরে চলমান 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সময়ে আসামিগণের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বৈধ চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়া তরুণদের অবিস্মরণীয় জাগরণ নির্মূল করার উদ্দেশ্যে আসামিগণ সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ওইসব মুক্তিকামী ছাত্র জনতাকে নির্মূল বা স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে
স্প্রেড এবং রাষ্ট্রের প্রশাসন যন্ত্র, পুলিশ, গোয়েন্দা সংস্থা, অন্যান্য বাহিনী সমূহ এবং সরকারি দলের রাজনৈতিক নেতৃত্ব ও তাদের অধীনস্থ সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সমূহ এই পরিকল্পিত হত্যাকাণ্ড এবং নির্যাতনে অংশগ্রহণ করে। মাননীয় আদালত, এই বিচার শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ই নয়, বরং 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ, স্ট্যাটিউট অফ দি আইসি এবং বাংলাদেশের 1973 সালের আন্তর্জাতিক সেগুলো হচ্ছে প্রত্যক্ষদর্শী ও জীবিত ভিকটিমদের সাক্ষ্য, অপরাধ সংঘটনের সময় ধারণকৃত ভিডিও ফুটেজ, ড্রোন এবং সিসিটিভি ফুটেজ, আসামিগণের মধ্যে টেলিফোন সংলাপের অডিও ক্লিপস, ডিজিটাল এভিডেন্স সমূহের ফরেনজিক রিপোর্ট, আসামিগণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য, ছবি এবং ভিডিও, জাতীয় ইত্যাদি। মাননীয় আদালতে বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা। আমরা প্রমাণ করতে চাই একটি সভ্য সমাজ যেখানে গণতন্ত্র এবং আইনের শাসন থাকবে, সেখানে গণহত্যা কিংবা মানবতা বিরোধী অপরাধ করা হবে না। বিচার থাকবে সেখানে কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। স্মরণ করছি জুলাই যারা আর কোনদিন তাদের পরিবারের কাছে ফিরে আসবে না। স্মরণ করছি তাদেরকে যারা এই আন্দোলনের চোখ, হাত কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়েছেন। স্মরণ করছি সেই সব হয় মানুষদের যাদের অপরিসীম ত্যাগের কারণে এই রাষ্ট্র অন্ধকার সময় পেরিয়ে দেখছে। এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের এক অনন্য দলিল হয়ে থাকবে। আমরা চাই এই বিচার হোক নিরপেক্ষ, প্রমাণ নির্ভর এবং ন্যায়। আমরা চাই এই বিচার শুধু বাংলাদেশের সামাজিক জীবনে সৃষ্ট গভীর ক্ষত মুছে না দিই, বরং এটি হোক এক আত্মাভিমানী জাতির ঐতিহাসিক পুনর্জাগরণ। This is the opening speech from the Chief Prosecutor. My Lord, we have submitted formal charge containing 105 pages, along with the other documents which contains 8,747 pages. এগুলোর মধ্যে ফর্মাল চার্জে আমরা মোট 5টি অভিযোগ এনেছি। সাক্ষীর সংখ্যা হচ্ছে 81 জন। তথ্যসূত্র মোট 5 খণ্ডে 2018 পৃষ্ঠা। জব্দ তালিকা এবং দালিলিক প্রমাণ মোট 8 খণ্ডে 4005 পৃষ্ঠা। শহীদদের তালিকা 10 খণ্ডে মোট 8747 পৃষ্ঠা। মোট 2724 পৃষ্ঠা। সর্বমোট ডকুমেন্টের পরিমাণ হচ্ছে 8747 পৃষ্ঠা। এখন আমি ফর্মাল চার্জ উপস্থাপনের জন্য, ফর্মাল চার্জ যেহেতু অনেক বড়, 2000 আপনি ফর্মাল চার্জে ইন্ডেক্স তৈরি করলে ভালো। এখানে আমরা যদি হেডিং দিয়েছি এবং সেটা হেডলাইন আছে সিকিউরিটি দিলে অসুবিধা নাই, সাবজেক্টের ইন্ডেক্স আমাদের এখানে আমাদের বিজ্ঞ প্রসিকিউটর বৃন্দ উপস্থিত আছেন। আমি ওনাদের আমার সাথে আছেন বিজ্ঞ প্রসিকিউটর জনাব আব্দুস সোবহান তওয়াক্কাল, বিজ্ঞ প্রসিকিউটর জনাব মিজানুল ইসলাম, বিজ্ঞ প্রসিকিউটর জনাব গাজী মনোয়ার হোসেন তামিম, বিজ্ঞ প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ, বিজ্ঞ প্রসিকিউটর শহীদুল ইসলাম সরদার, বিজ্ঞ প্রসিকিউটর ফারুক আহমদ, বিজ্ঞ প্রসিকিউটর আব্দুল্লাহ নোমান, বিজ্ঞ প্রসিকিউটর আব্দুল সাত্তার পালোয়ান, বিজ্ঞ প্রসিকিউটর মামুনুর রশিদ, বিজ্ঞ প্রসিকিউটর হাসানুল বান্না, বিজ্ঞ প্রসিকিউটর এস এম মইনুল করিম, বিজ্ঞ প্রসিকিউটর শাইখ মাহাদি, বিজ্ঞ প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, বিজ্ঞ প্রসিকিউটর সাইমুল রেজা তালুকদার, বিজ্ঞ প্রসিকিউটর এস এম তাসমিরুল ইসলাম এবং বিজ্ঞ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। আজকের এই আদালতের ঐতিহাসিক ক্ষণে আমাদের তদন্ত সংস্থার যিনি সমন্বয়ক জনাব আনসারউদ্দিন খান পাঠান, সহ সমন্বয়ক জনাব শহীদুল্লাহ চৌধুরী সহ আমাদের তদন্ত সংস্থার
তদন্তকারী কর্মকর্তারা যারা অক্লান্ত পরিশ্রম করে মামলাটাকে এই পর্যায়ে নিয়ে আসেন তারাও উপস্থিত আছেন। মানে ফরমাল চার্জ 135 পৃষ্ঠা। আমরা সমস্ত কিছু এই আদালতে এই মুহূর্তে পুরোটা উপস্থাপন সম্ভব নয় বলে আমরা উল্লেখযোগ্য অংশ আপনাদের সামনে প্রেস করব। প্রথমে কিছু অংশ আমাদের বিজ্ঞ প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেব, সামান্য কিছু অংশ, আর সামান্য কিছু অংশ জনাব আব্দুস সালাম তালুকদার সাহেব, এবং শেষ দিকে যে বেসিক চার্জের অংশটুকু সেগুলো আমি নিজে প্রেস করবো। এই Yes, sir. That will do. মানে শুরুতে প্রথম অংশটুকু উপস্থাপনের জন্য আমাদের মাননীয় প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেবকে উপস্থাপন করার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় আদালত, লানের চিফ প্রসিকিউটর সাহেবের বক্তব্যের ধারাবাহিকতা যেটা বলেছি, এই ট্রাইব্যুনালের যে মামলাটা আজকে ফরমাল চার্জ দাখিল করেছি, সেই ফরমাল চার্জটা অভিযোগ দাখিল হয়েছিল, অর্থাৎ কমপ্লেন দাখিল হয়েছিল গত 14/8/24 তারিখে, যেটা 127 হিসাবে নিবন্ধিত হয়েছিল। এটা প্রথম তদন্তকারী কর্মকর্তা ছিলেন জনাব জানে আলম খান। পরবর্তীতে তার পরিবর্তন করে আরেকজন তদন্তকারী কর্মকর্তা জনাব আলমগীর হোসেন PPM শেরবা নিযুক্ত হয়েছিলেন। এনাকে সার্বিক সহযোগিতা করেছিলেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা জনাব তানভীর হাসান জোহা। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা জনাব আলমগীর হোসেন 12/5/2000 জনাব আলমগীর 12/5/2025 তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যাতে এই 3 জনকে আসামি করা হয়েছে। তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংগৃহীত যে সমস্ত তথ্য উপাত্ত পত্র পত্রিকা, মধ্যে ছিল পত্র পত্রিকা, ভিডিও, অডিও কল, বিভিন্ন প্রতিবেদন সংগ্রহ করে তিনি যে রিপোর্ট দিয়েছেন তার ভিত্তিতে আমরা এই ফরমাল চার্জ তৈরি করেছি জনাব আলমগীর সাহেবের সহায়তায়। সেইখানে আমরা মূল অভিযোগে যাওয়ার আগে আওয়ামী লীগের দুঃশাসন এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিভাবে ফ্যাসিবাদী শাসনের নিজেদেরকে রূপান্তরিত করেছিল, কিভাবে দেশে একটা স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল, কিভাবে একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, তার কিছু ধারাবাহিক বর্ণনা মাননীয় ট্রাইব্যুনালে। বাংলাদেশে ফ্যাসিবাদ এই আওয়ামী লীগ দুঃশাসনের ইতিহাস 24 বিপ্লবের পটভূমি যেভাবে সংগঠিত হয়েছিল তার মূল বর্ণনাটা আমরা দেখেছি, মূল অবস্থানটা দেখেছি। জুলাই বিপ্লব 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিবাদী এবং সর্বকাশী একনায়কতন্ত্রকে উৎখাত করা হয়েছিল। নেতৃত্বাধীন রাজনৈতিক মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর ঘাতক সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 14 দলীয় সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত ব্যাপক মাত্রা পদ্ধতিগত আক্রমণ ও লক্ষ্যভিত্তিক নিপীড়ন যা আসামিদের জ্ঞাতসারে সংগঠিত হয়েছিল। এতে প্রায় 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে, 25 সহস্রাধিক মানুষের আহত, অঙ্গহানি ও দৃষ্টিশক্তি কমছে। আওয়ামী এই যে কারণে এই সরকারকে উৎখাত করতে জনগণ উদ্বুদ্ধ হয়েছিল, জনগণ এই আন্দোলনকে সমর্থন দিয়েছিল। এই আলোচনার জন্য প্রথমে আমাদেরকে আওয়ামী লীগের প্রথম শাসন আমল এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে কিছু আলোচনা দরকার। সদ্য স্বাধীন দেশ একটা সম্ভাবনার দেশ হিসাবে, গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা এবং সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় জনতা এই দেশ স্বাধীন করলেও 1971 সালে স্বাধীন হলেও আওয়ামী লীগ সরকার তাদের জনগণকে প্রদত্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করে একনায়কতন্ত্র, স্বৈরাচার এবং নিপীড়ন ব্যবস্থা কায়েম করেছিল, যার প্রথম পদক্ষেপ ছিল রক্ষী বাহিনী গঠন। এই রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে দেশের মানুষকে করা হয়েছিল গুম,
করা হয়েছিল। এবং শুধু তাই নয়, এই রক্ষী বাহিনীর কৃত অপরাধ যেন বিচারের আওতায় না আসে, এই জন্য ওই আইনে একটা ধারা সংযোজন করা হয়েছিল, যাতে তাদের কৃত যে কোনো কর্মকাণ্ডের জন্য তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়। এরপরে আমরা দ্বিতীয় বিষয় যেটা দেখতে চাই, সেটা মাননীয় ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করতে চাই। প্রথম সংসদীয় নির্বাচন, আমরা 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 18 সালের নিশিরাতের নির্বাচন, যা ওনাকে লাইলাতুল ইলেকশনও বলেন, তারপরে আমি এবং দামির নির্বাচন, বহু আলোচনা শুনেছি, কিন্তু এটা সূত্রপাত ঘটেছিল 1973 সালের নির্বাচনে। ওই সময় বিরোধী কণ্ঠস্বর তেমন ছিল না বললেই চলে। একমাত্র জলিল সাহেব নির্বাচিত হবেন এবং এই নির্বাচনকে ঠেকানোর জন্য, নির্বাচনকে জনগণের করার জন্য বরিশাল থেকে তার মেয়র হেলিকপ্টার করে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে এসে তাকে পরাজিত দেখানো হয়েছিল। আমরা প্রত্যেকটা যে অভিযোগে এখানে আনয়ন করেছি, বর্ণনা দিয়েছি, তার তথ্যসূত্র আমরা বর্ণনা করেছি এবং ওই 5টা ভলিউমে আমরা দাখিল করেছি। এরপরে এই আওয়ামী লীগ শাসন আমলের আরেকটা দিক হচ্ছে 1974 সালের ভয়াবহ এই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ নিহত হয়েছিলেন। একটি হিসাবে দেখা যায় গড়ে প্রতিদিন 15,000-এর বেশি লোক মারা যেত। গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা ও বাকশাল গঠন, স্বাধীনতা, মুক্তি এবং বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন নিয়ে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই স্বপ্নকে ভুলণ্ঠিত করে 1975 সালের 25শে জানুয়ারি বাংলাদেশ সংবিধানে 4র্থ সংশোধনী আনয়ন এবং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল নামক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা করে বাংলাদেশে চূড়ান্তভাবে একটি একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়। বাকশাল গঠনের পর অন্যান্য সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয় এক ব্যক্তি অর্থাৎ, যদি না তিনি বাকশাল প্রধান শেখ মুজিবুর রহমান কর্তৃক মনোনীত হতেন। এই বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মুক্ত সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়। সরকার নিয়ন্ত্রিত 4টি পত্রিকা, দৈনিক বাংলা, ডেইলি বাংলাদেশ টাইমস, ডেইলি বাংলাদেশ অবজারভার এবং সাপ্তাহিক বিচিত্রা বাদে সকল পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। এই 4টি অনুমোদিত পত্রিকাতেও সরকারের নিয়ন্ত্রণ আরোপ করা করে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয়। বিরোধীদেরকে বিনা বিচারে আটক রাখার জন্য সংবিধান সংশোধন করে নিবর্তনমূলক আটক রাখার বিধান সম্বলিত আইন পাশ করার সুযোগ করে দেওয়া হয়। এই সদ্য স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেয়, দেশকে ফ্যাসিবাদের রাষ্ট্রের দিকে ধাবিত করে। বাকশাল গঠনের প্রতিবাদে পার্লামেন্ট ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী এবং ব্যারিস্টার মইনুল হোসেন। বাকশালে যোগদান না করায় রাজশাহী সদর আসনের এমপি জনাব মঈনুদ্দিন আহমেদ মানিকের সংসদ সদস্য পদ বাতিল করে দেওয়া হয়। 1975 সালের 15ই আগস্ট পট পরিবর্তনের পর একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃযাত্রা শুরু করে। এই সুযোগে বাকশালী চেতনাধারী আওয়ামী লীগ সরাসরি একদলীয় শাসনের কথা না বললেও বহুদলীয় শাসনের মোড়কে তাদের কাঙ্ক্ষিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে থাকে। পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসীন হয়ে তাদের লুটপাটের ঐতিহ্য অনুসরণ। 2001 সালে সাধারণ নির্বাচনে 4 দলীয় জোটের কাছে তারা নির্বাচনে পরাজিত হয়। 2008 সালের সেনা সমর্থিত সরকার অধীনে একটি সাজানো এবং পাতানো নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়। সেই শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি তখন থেকেই গণতন্ত্রের মোড়কে শেখ মুজিবুর রহমান প্রবর্তিত বাকশালী একনায়কতন্ত্র নতুন আঙ্গিকে পুনঃপ্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র শুরু করে। এই আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদের যে 15 বছর, তার মধ্যে বেশ কয়েকটা সেগমেন্ট আমরা ভাগ করি। তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসকরণ। জি, এই ক্ষেত্রে আমরা কয়েকটা সাবটাইটেল করেছি। এক হচ্ছে 2008 সালে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা দখল ও ক্ষমতা কুক্ষিগত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা।
2রা জানুয়ারি 2007 সালের সশস্ত্র বাহিনী সামরিক শাসন কর্তৃক ক্ষমতার ব্যাকজোরে ক্ষমতায় এসে 100 তাদেরকে ক্ষমতা আনার জন্য যে প্রক্রিয়াটা অনুসরণ করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল 130টা সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে তাদেরকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। এরপরে মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী সকলেই জানেন যে 2014 সালে কিভাবে একতরফা এবং ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর 2018 সালের নিশিরাতের নির্বাচন, যেটা একটু আগে আমি বললাম যে এটাকে অনেকে লাইলাতুল ইলেকশনও বলে থাকেন। এরপরে এই 2018 সালের নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর তার এক নতুন পদ্ধতি, নতুন সিস্টেম, নতুন উদ্ভাবনী শক্তির মূলে আবিষ্কার করলেন আমি এবং দামির নির্বাচন। যেহেতু বিরোধী দল কেউ নির্বাচনে অংশগ্রহণ করলো না, এই জন্য তারা তাদের প্রার্থীকে দামি প্রার্থী হিসেবে দাঁড় করালেন। অর্থাৎ সরকারি দলের লোক সরকারি দলের বিরুদ্ধে কথা বলছে, সরকার বিরোধী দল বলছে সরকার দুর্নীতি করছে, অর্থাৎ বিরোধী দল মানে যারা নির্বাচন করছে, আর তাদের মহিলা সদস্যদেরকে মনোনীত করে দিচ্ছেন সরকার প্রধান। এইটা আমরা দেখেছি। এই নির্বাচনে আগের দিন এই নির্বাচনের ফলাফল ঘোষণার সময় কি দেখা গেল, প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে 28% ভোট কাস্ট হয়েছে। পিছন থেকে তাকে বলে দেওয়া হলো যে না, বলে দেন 42%, 40%। এরপরে স্থানীয় নির্বাচন সম্পর্কে মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী জানেন কিভাবে এটাকে ভুলণ্ঠিত করা হয়েছিল, মানুষের রায়কে কিভাবে একজন নির্বাচিত হওয়ার পরে তাকে বাদ দিয়ে আরেকজনকে ভোট গণনা না করে ঘোষণা করে দেওয়া হয়েছিল নির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বার হিসেবে। রাষ্ট্রীয় কাঠামোতে রাজনৈতিক অপব্যবহার ও দুর্নীতির সর্বগ্রাসী চর্চা, এটা মাননীয় ট্রাইব্যুনাল সহ দেশবাসী জানেন। এমনকি এই লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। কারো বাড়ি বিদেশে আছে, সর্বাধিক বাড়ি বাংলাদেশের একজন ব্যক্তির। আবার বেগমপাড়া গঠন করা হয়েছে। উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি করা হয়েছে। খরচ হচ্ছে 1000 কোটি টাকা, দেখানো হচ্ছে 5000 কোটি টাকা। দলীয় আনুগত্য বিবেচনায় বিচারপতিদের নিয়োগ, এই বিষয়টা আমি আর পড়তে চাচ্ছি না। দলীয় বিচারপতিদের মাধ্যমে বিরোধী দলমত নির্বাচনে মত ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। বিচার প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপবিহীন বিষয়টি আমরা একটু আলোকপাত করতে চাই। একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল কিছু ব্যক্তির বা একটা নির্দিষ্ট সময়ে সংগঠিত অপরাধের জন্য। এই বিচারক যাদেরকে বিচারক নিয়োগ করা হয়েছিল তারা প্রমোশনের লালসায় উচ্চ আদালতে যাওয়ার আকাঙ্ক্ষায় তৎকালীন প্রধান বিচারপতি এবং অন্যান্য ফোনে যোগাযোগ করতেন। অন্যান্য বিচারপতিরা শেখ হাসিনার ফোনে বৈঠক করতেন কিভাবে জাজমেন্ট দিতে হবে, কিভাবে সিদ্ধান্ত দিতে হবে, এবং এরপরেও তারা দেখলেন রায় বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপ এবং প্রধান বিচারপতি অপসারণের জন্য যে সিস্টেমটা আমাদের দেশে গড়ে উঠেছিল 75 সালের 15 আগস্টের পর থেকে, সেটাকে পরিবর্তন করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে সংসদের হাতে, অর্থাৎ আওয়ামী লীগ নিয়ন্ত্রিত সংসদের হাতে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এই সময় কেউ যদি সরকারের কোনো বিরোধিতা করতেন, কোন দল যদি বিরোধিতা করতেন, তাহলে সেই দলের নেতৃস্থানীয় ব্যক্তি বা তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা তাদের সাথে যোগাযোগ যারা রাখতে করতেন তাদেরকে নিয়ে গিয়ে গুম করে দেওয়া হতো, অনেককে খুন করে দেওয়া হতো। এবং এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল যাতে জনগণ যেন এদের অপকর্মের কোনো প্রতিবাদ না করে। পৃষ্ঠা 23। মিজানুল ইসলাম, হ্যালো মিজানুল ইসলাম, জি Yes, madam.
পেজ 19। সাবেক প্রধান বিচারপতি জনাব সুরেন্দ্র কুমার সিনহা আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসাবে প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হন এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে আপিল বিভাগের প্রহসনমূলক বিচার ও সরকারের এজেন্ডা বাস্তবায়নে প্রদান পূর্বক জামাত ও বিএনপি নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করে। এইখানে একটা উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে আব্দুল কাদের মোল্লা সাহেবের জাজমেন্ট, রিভিউ জাজমেন্ট প্রকাশ করার আগে শর্ট অর্ডারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। জি, কিন্তু শেখ হাসিনার সাথে বিচার বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে বিচারপতি এস.কে. সিনহা চেয়েছিলেন বিচার বিভাগের প্রধান হিসাবে বিচার বিভাগের একচ্ছত্র নিয়ন্ত্রণ তার হাতে থাকবে। বিরোধের প্রেক্ষিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার উপর ক্ষুব্ধ হয়ে তাকে নজিরবিহীনভাবে গোয়েন্দা সংস্থা দিয়ে শারীরিক নির্যাতন ও ভয় ভীতি দেখিয়ে প্রথমে দেশত্যাগ ও পরে পদত্যাগ করতে বাধ্য করে। এইটার তথ্যসূত্র আমরা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছি। এবং জি, এরপরে পিলখানা ট্র্যাজেডি। ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ক্ষমতা গ্রহণের পরপরই আওয়ামী লীগ টার্গেট করে সেনাবাহিনীকে, পরের পৃষ্ঠা 10, 2009 সালে 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় অবস্থিত বিডিআর পরিবর্তিত নাম বিজেপি সদর দপ্তরে তথাকথিত বিদ্রোহ এর নামে সেনাবাহিনীর 57 জন দেশপ্রেমিক চৌকো সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করেন। বিদ্রোহকালীন সময়ে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করতে তৎকালীন আওয়ামী লীগ সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে হত্যাকাণ্ডকে ত্বরান্বিত করেছে। পরবর্তীতে জনগণের জোরালো দাবি সত্ত্বেও বিডিআর মূলক তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে। বিচারে ষড়যন্ত্রের হোতাদেরকে বাদ দিয়ে কেবলমাত্র মাঠে থাকা সৈনিক ও জওয়ানদের বিচার কার্য পরিচালনা করেছে। 5ই আগস্ট বিপ্লবের পর এই রহস্য পুনরুদ্ধারের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে। এরপরে 20 পৃষ্ঠাতে শাপলা চত্বরের গণহত্যা 1-3-13। 5ই মে রাতের অন্ধকারে সমাবেশে অবস্থান ও নিরীহ নিরস্ত্র এতিম মাদ্রাসা ছাত্র সহ ছাত্র জনতার উপর রাতের অভিযান পরিচালনা করে অগণিত মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এই অপারেশনের নিষ্ঠুরতা ও হত্যাযজ্ঞ যেন দেশবাসী জানতে না পারে, এই জন্য তাৎক্ষণিকভাবে সরাসরি সম্প্রচাররত দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি নামে 2টি ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়। এই সংবাদ এর মাঝের অংশে আছে অধিকার নামক একটি সংগঠন এই হত্যাকাণ্ডের বিষয়ে বর্ণনা দেওয়া, তা প্রধানের বিরুদ্ধে মামলা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এরপরে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 21। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার মেয়াদকালে ভিন্ন মতাবলম্বী, মানবাধিকার কর্মী, বিরোধী দল সহ যে কোনো ধরনের ভিন্ন মতকে নিপীড়ন ও নিষ্পোষণের সমর্থক হয়ে উঠেছিল। এই সময় একটা রিপোর্টে দেখা যায় নিখোঁজ হয়েছিল 416 জন, আর একটা রিপোর্টে দেখা যায় 611 জন। তার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য, এর মধ্যে 383 জন আর ফিরে আসেনি। প্রতিবেদনে 86 জনের গুমের কথা উল্লেখ হয়েছে এবং এরই ধারাবাহিকতায় এই নিষ্ঠুরতা এবং গুম খুনের সুরাহা না করে 2001 সালে ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের উপর মানবাধিকার চরম লঙ্ঘন করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরে হচ্ছে তৎকালীন স্বৈরাচার 23 নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নারায়ণগঞ্জের 7 খুন, কাউন্সিলর একরাম হত্যাকাণ্ড, কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের একটু বর্ণনা আমি দিতে চাই। তেসরা যুবলীগের দীর্ঘদিনের সভাপতি একরামুল হক, যাকে ওই বছর 26শে মে গভীর রাতে কথিত বন্দুকদের নির্মমভাবে হত্যা করে। ঘটনার দিন একটি গোয়েন্দা সংস্থার লোকজন তাকে বারবার ফোন করে একটা জমি কেনার সহায়তা করার জন্য চাপ দিলে সেই গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কথা অনুযায়ী তিনি বাসা থেকে বের হন। ঘটনার রাত 11টার পর পকেট থেকে ফোনে মেয়ে কল করলে ফোনটি চাপ পড়ে রিসিভ হয়ে যায় এবং স্ত্রীর ফোন রেকর্ড হতে থাকে এবং ভয়াবহ হত্যাকাণ্ডের বর্ণনার শেষ মুহূর্তের নৃশংস শব্দ শোনা যায়। মেয়ের কণ্ঠে শোনা যায়, হ্যালো আব্বু। কাপা কাপা গলায় উত্তর আসে, জি আম্মু, আমি হিল্লা, একটা স্থানের নাম, যাচ্ছি। এইরকম কন্যা, এইরকম একরামের কন্যা ফোনের এক প্রান্ত থেকে প্রশ্ন করতে থাকে। তারপর অপর প্রান্ত থেকে জবাব আসে না, আসে গুলির শব্দ, গোলাগুলি, চিৎকার। এরপরে ডাক্তার ফয়েজ হত্যাকাণ্ড বর্ণনা আছে এবং যারা এই ধরনের গুমের
শিকার হয়েছেন তাদের তালিকা আমরা দিয়েছি 25, 26, 27, 28। তারপরে আমরা 29-এ দিয়েছি পেজ আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসন আমলে দেশ থেকে বাধ্য হওয়া ব্যক্তিদের তালিকা। এরপরে এই যে এরপরে হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে দমন পীড়ন, পেজ 38। এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে নিপীড়িত উল্লেখযোগ্য ব্যক্তি সমেত তালিকা আমরা উল্লেখ করেছি। বলছি ঘৃণার রাজনীতি, এইটা মাননীয় ট্রাইব্যুনাল আমি করতে চাচ্ছি। ঘৃণার রাজনীতি, রাজাকার ও মুক্তিযুদ্ধের চেতনা শব্দের অপব্যবহার। 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকেই লিপ্ত হয়, প্রচেষ্টা চালিয়ে যায়। নিজেদেরকে মুক্তির শক্তি ও বিরোধী মতাদর্শের যে কোনো ব্যক্তি, বিশেষত ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তিদের স্বাধীনতার বিপক্ষের শক্তি, রাজাকার ইত্যাদি নামে প্রচার করার মাধ্যমে এক ধরনের অবমানের মানবিকরণ প্রক্রিয়া দীর্ঘদিন থেকে চলে আসছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের অপব্যাখ্যা করে শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পলিসি জারি করে বৈষম্য, এই প্যারের শেষে একটা সেপারেট সেগমেন্ট, বৈষম্য আন্দোলন ও রাজাকার ত্যাগ, যে কোনো গণহত্যা বা মানবতা বিরোধী সংগঠনের পূর্বে অপরাধীরা একটা সাংস্কৃতিক বা মনস্তাত্ত্বিক প্রস্তুতি গ্রহণ করে, যার অন্যতম প্রধান উপাদান হল অপমানজনক ও অবমাননাকর ভাষার ব্যবহার। ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে দেখা যায় যে আফ্রিকার রুয়ান্ডার তুৎসিদের তেলাপোকা বলা হতো, নাজি জার্মানিতে ইহুদিদেরকে ইহুদুর বলা হতো, বসনিয়ায় মুসলিমদেরকে ক্যান্সার বলা হতো, মিয়ানমারের রোহিঙ্গাদেরকে বাঙালি বা অনুপ্রবেশকারী, সুদানের দারপুরদের আফ্রিকানদের দাস হিসাবে চিহ্নিত করার মতো ভাষা ব্যবহার হতো। এসব ভাষা কেবল ঘৃণা ছড়ায়নি, বরং সংশ্লিষ্ট গোষ্ঠীগুলির প্রতি সহিংসতা, ন্যায্যতা দিতে সহায়তা করেছে। আওয়ামী সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়টা আছে, আমাদের 43 পৃষ্ঠা আছে গণমাধ্যমের উপর আঘাত। আমি যাচ্ছি এরপরে না, লাইন বাই লাইন আছে, বিপ্লবের সূচনা হয়েছিল 24শে জুলাই। বিপ্লবের সূচনা হয় 1 জুলাই থেকে 5 আগস্ট, যার বর্ণনা আমরা দেখতে পাচ্ছি। আমাদের সকলেরই জানা আছে কোটার ইতিহাস। কোটার ইতিহাসে সিম্পল একটা কথা আমি সেখানে বলতে চাই, কোটা আন্দোলনটা কেন হলো। একটা উদাহরণ আমি দিতে চাই, যেটা আমাদের বর্ণনাতে আছে। সেটা হচ্ছে যে পরীক্ষা যারা দিল, যিনি 71 পেলেন তিনি ফেল করলেন, আর কোটাতে যিনি 42 পেলেন তিনি পাস করলেন। শেষ আমি যে দুটো বিষয় আনতে চাচ্ছি, শেষ এক হচ্ছে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের নির্দেশ। আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ফজলেনুর তাপস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং শেখ হাসিনার মধ্যেকার 16 জুলাই এবং 18 জুলাই দুটো ফোন আলাপের অডিও দাখিল করছি, ইনভেস্টিগেশন রিপোর্ট সময় সংগ্রহ করেছে। তাতে দেখা যায় উনি বলছেন যে এদের ইংল্যান্ডে গুলি করে মারা হয়েছে, ছাত্রদেরকে মেরে ফেলতে হবে, কোনো সমস্যা নাই, আর কি লেথাল উইপেন ব্যবহার করতে হবে। আর একটা বিষয় কি বলছেন, সেটা হচ্ছে যে আমি বললাম ভাঙতে অমুক জিনিস, আগুন দিতে, ওরা যে সেতু ভবনে ভেঙে দিল। অর্থাৎ আগুন জ্বালার পরিকল্পনাটা তিনি তৈরি করেছিলেন। বাকিটা আমার লাইনের সিনিয়র আব্দুল সামাদ আপনি করেছেন। আপনি পেজ 60-এর উপর টোটাল পড়ে ওই দিক থেকে না পাঠিয়ে দিয়েছি।
প্রথম পার্টের টোটাল করে দিতে পারবো এই যে এটা তো আমার জুলাই May 60 জুলাই বিপ্লবের ওই মাইকটা একটু কানেকশন করে দেয় কাছে সবাই কথা বলবো। আচ্ছা অন করে কাছে দিতে 2024 সালের জুলাই আগস্টের ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকার কর্তৃক ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন দমন এবং রাজনৈতিক নিপীড়ন করা ছাত্র জনতা বিরোধী দলের নেতাকর্মী বিশেষত বিএনপি জামাত অন্যান্য দলের সদস্য ছাড়াও আন্দোলনে অংশগ্রহণকারী সকল শ্রেণীর পেশা সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করা হয়, যারা এই সময়কালে পরিচালিত সকল প্রকার আক্রমণ, নির্যাতন, নিপীড়ন, গণগ্রেপ্তার, মামলাবাজি, ভয়ভীতি ও সহিংসতার মুখে পড়ে। এই আন্দোলনের সমর্থনকারী হিসেবে ভিন্ন মতাবলম্বী চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, অনলাইন সমালোচক ও সাধারণ নাগরিকদের নির্যাতন, নিপীড়ন, গণগ্রেফতার ইত্যাদি দমনমূলক ব্যবস্থার মাধ্যমে হয়রানির শিকার হয়। আওয়ামী লীগের শাসনামলের নিরাপত্তা ও আচার সংস্থাগুলোর সহায়তায় রাষ্ট্র সুসংগঠিতভাবে সর্বত্র নজরদারি দমননীতি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তারই ধারাবাহিকতায় মানুষের যোগাযোগ ও চলাফেরার উপর সংস্থা যেমন ডিজিডিফাই, এনএসআই, সিটি, টিসি, এসপি স্পেশাল ব্রাঞ্চ এবং পুলিশের গোয়েন্দা বিভাগ সক্রিয়ভাবে সর্বাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরদারি করেছে। দমন ও নিপীড়নের সার্ভেলেন্সের জন্য তারা একটি স্বতন্ত্র নজরদারি প্রতিষ্ঠা গড়ে তুলে, যার নাম দেওয়া হয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন পরিচালনা করত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ন্যাশনাল মনিটরিং সেন্টার বাহ্যিক আবরণে এই প্রতিষ্ঠানটির কাজ অপরাধী শনাক্তকরণের বৈধ নজরদারি লক্ষ্য পরিচালিত বলে বলা হলেও আড়ালে এই প্রতিষ্ঠানের মাধ্যমে নেতাকর্মী এবং ভিন্ন মত পোষণকারী কিংবা সরকারের অবৈধ কর্মকাণ্ডের জন্য হুমকি হয়ে ব্যক্তিবর্গকে নজরদারি, অপহরণ ও গুম করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। গণবিপ্লবে এই আন্দোলনকারীদের চিহ্নিত করা এবং এর আলোকে করতে ড্রোন, ফোনে, আড়ি পাতা এবং লোকেশন ইত্যাদি প্রযুক্তি ব্যবহার হয়েছে। এর পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের চিহ্নিত করতে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সমূহ যেমন ছাত্রলীগ, যুবলীগ তাদের মাঠ পর্যায়ে সশস্ত্র ক্যাডার বাহিনীকে ব্যবহার করেছে। এই সকল তথ্যের আলোকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিশেষ করে পুলিশ ও প্রতিবাদ দমন, গ্রেপ্তার এবং বিক্ষোভ দমন করতে বল প্রয়োগ মাধ্যম চালিয়েছে, যারা সরাসরি আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসনিক কর্মকর্তা ও তাদের অধীনস্থ এবং আইন শৃঙ্খলা বাহিনী জুলাই মানবতা বিরোধী অপরাধের 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত অভিযুক্ত শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ ইত্যাদি বিভিন্ন সময় নির্যাতন, সহিংসতা হয়েছে। সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নৃশংসভাবে আন্দোলনকারীদের দমন করার জন্য অবৈধ অস্ত্রশস্ত্র
সহকারে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। নিচে এই সময়কালের কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হল। বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের প্রাচীনতম রাজনৈতিক দলগুলোর অন্যতম। 1949 সালে প্রতিষ্ঠিত এই দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুখ্য ভূমিকা রাখলেও পরবর্তীতে 1972 সালে বাংলাদেশের শাসনভার গ্রহণ করে স্বৈরাচার একদলীয় পদ্ধতিতে 2024 সালে আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকাকালে জনগণের উপর ব্যাপক মাত্রায় দমন নিপীড়নের জন্য অভিযুক্ত হয়। তবে নিজেদের যাবতীয় দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বৈধতা দ্বিতীয় ধারণা স্বাধীনতা বিরোধী নাম দিয়ে খারিজ করে দেওয়ার অপচেষ্টা করে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালীন সময়ে দেশব্যাপী নাটক চালায়। বিশেষ করে 2006 সালে 28শে অক্টোবর আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের রোগী বইটা অস্ত্র ব্যবহারের মাধ্যমে সাপের মতো পিছিয়ে মানুষ হত্যার মতো নারকীয় কর্মকাণ্ড পরিচালনা করে, যা টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সারা পৃথিবী অবলোকন করে। এরপর ক্ষমতায় এসে মিডিয়ার হত্যাকাণ্ড, বিএনপি ও জামাতের দমনের নামে শতাধিক মানুষ হত্যা, দেশব্যাপী গুম, দল হিসেবে আওয়ামী লীগের প্রায় সকল পর্যায়ের নেতাকর্মী সরাসরি অংশগ্রহণ করে এবং এর ফলে তাদের কোনো ধরনের জবাবই দেওয়া হয়। 64 আইন শৃঙ্খলা তৎকালীন আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে রাষ্ট্রযন্ত্রের সকল অভিযান পরিচালনা করে। পুলিশ, র্যাপিড অ্যাকশন সেন্টার, পুলিশ ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন, বাংলাদেশ ডিজিপি এবং সীমিত কিছু সংখ্যক সশস্ত্র বাহিনীর সদস্যের পাশাপাশি ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস অফ ইন্টেলিজেন্স, ডিজিএফআই, এনএসআই, স্পেশাল ব্রাঞ্চ, এসবি, সোয়াট, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রানজিশনাল ক্রাইম, সিটি, টিসি, টিভি মতো গোয়েন্দা সংস্থাগুলিকে ব্যবহার করে দেশব্যাপী ছাত্র নাগরিকদের উপর সহিংসতা চালানো হয়। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সদস্যরা জুলাই থেকে 15 আগস্ট সশস্ত্র ক্যাডার বাহিনীদের হাতে আমদানি 14,400 মানুষ নিহত হয়, যাদের মধ্যে 12-13% শিশু। নিরাপত্তা বাহিনী সামরিক রাইফেল, শর্টগান, সাদা গুলি, রাবার বুলেট, কাঁদানি গ্যাস সহ প্রাণঘাতী ও প্রাণঘাতী অস্ত্র নির্বিচারে ব্যবহার করে। কোথাও কোথাও হেলিকপ্টার থেকে গুলি চালানো হয় এবং নিজস্ব বিক্ষোভকারীদের কাছ থেকে গুলি করে তথ্য পাওয়া গেছে। পথচারী ও সাংগঠনিক সংগঠনকে বিনা প্ররোচনায় গ্রেফতার করা হয়, যার মধ্যে শিশু, নারী, কার্যকর
একই সাথে হাজার হাজার বিক্ষোভকারী ও সংগঠককে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে শিশু, নারী ও শুধু জুলাইয়ের মধ্যে 10,000-এর বেশি গ্রেপ্তারের তথ্য পাওয়া। আটক ব্যক্তিদের উপর নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগ পাওয়া গেছে এবং ছাত্র নেতাদের বলপূর্বক গুম করার ঘটনা বাধা দিতে হাসপাতাল থেকে জোরপূর্বক গ্রেপ্তার, চিকিৎসকদের হুমকি এবং শিক্ষকদের যত্নের মাধ্যমে চিকিৎসার কার্যক্রম নিপীড়নের নির্দেশও পাওয়া গেছে। এসব সহিংসতার বিরুদ্ধে সরকার কোন কার্যক্রম তদন্ত না করে বরং নিরাপত্তা প্রতি দায়মুক্তি প্রদান করে ও ACHR ও অন্যান্য সংস্থার পর্যবেক্ষণ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অফিস অফ দি হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। এরপরে আমার আমি এখন সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে যাবো। বিফোর দ্যাট পেজ 60 যেটা এই সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করার পরে আমি সুনির্দিষ্ট চাকরি এবং পারিবারিক উত্তরাধিকার, এই যে বাংলাদেশি রাইটস এগেইনস্ট হিউম্যানিটি সংগঠনের যে মনস্তাত্ত্বিক কারণগুলো ছিল সেটা এখানে বিশ্লেষণ করা হয়েছে। যেহেতু আওয়ামী লীগ মনে করে যে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার একক কারিগর এবং তাকে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা এক ধরনের পারিবারিক উত্তরাধিকার হিসেবে চিত্রিত করে শেখ মুজিবের কন্যা হিসেবে শেখ হাসিনাকে জাতির অভিভাবক রূপে উপস্থাপন করা হয়। সদস্যদের নামে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে যে কোনো মাধ্যমে শেখ পরিবারের জন্য অবমাননা বিবেচিত হতে পারে এমন বক্তব্য বা লেখা নিষিদ্ধ করেন এবং শাস্তি প্রদান ইত্যাদি মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চরম অবমাননা করে এক ধরনের ব্যক্তি তথা পরিবার কেন্দ্রিক স্বৈর শাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। এমনকি সংবিধান সংশোধন করে শেখ মুজিবুর রহমানের এবং প্রধানমন্ত্রী হিসেবে তার নিজের ছবি সরকারি সহ সকল প্রতিষ্ঠানে প্রদর্শনপূর্বক ঝুলিয়ে রাখতে সারা দেশে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার শিশুদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মুজিবের জন্ম মৃত্যুবার্ষিকী সহ বিভিন্ন দিবস পালনে বাধ্য করা, প্রতিকৃতি এবং মুরালের নামে মূর্তি স্থাপন, স্কুলের অ্যাসেম্বলিতে শেখ মুজিবের বন্দনা দায়িত্বের শপথনামার পরিবর্তন, সকল অফিস আদালতে মুজিব কর্নার স্থাপনে বাধ্য করা, শেখ মুজিব সংক্রান্ত সব বই সকল প্রতিষ্ঠানে রাখতে বাধ্য করা, সরকারি শপথ নথি সংবলিত লোক স্থাপনে সরকারি আদেশ দ্বারা বাধ্য করা, শেখ পরিবারের বিভিন্ন সদস্যদের শত শত প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের নামকরণ, জন্ম মৃত্যু বাধ্য করা, অঙ্গন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতার সামনে পূজনীয় হিসাবে উপস্থাপনের চেষ্টা করা হয়। শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপন সহ মুজিব বন্দনায় রাষ্ট্রের 4,000 সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় নিয়মিতভাবে মুজিব বন্দনা প্রকাশ এবং সম্প্রচার করতে বাধ্য করা হয়। মানে আমি এখন ঘটনা প্রবাহের দিকে চলে যাচ্ছি। আই উইল জাম্প আপ টু পেজ 95। আমরা আমি এখানে ঘটনা প্রবাহ 9 থেকে সামনের দিকে 5 প্যারাগ্রাফ নাম্বার 3.9 3রা আগস্ট 2024 সারা দেশে বিক্ষোভ মিছিল এবং ছাত্র আন্দোলনের 9 দফা দাবির পক্ষে এবং সাধারণ মানুষের উপর পুলিশ এবং ছাত্রলীগের নৃশংস হামলা এবং হত্যার প্রতিবাদে প্রায় প্রতিটি জেলার শহরে বিক্ষোভের রাজপথ উত্তাল হয়ে ওঠে। কোটা সংস্কার আন্দোলনের এই পর্বে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক, অভিভাবক, আইনজীবী, সাধারণ মানুষ একসঙ্গে রাজপথে নেমে আসে। সবার মুখে এক স্লোগান, দাবি এক, দফা এক, পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শনিবার রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল হয়ে ওঠে। বিক্ষোভ মিছিল
টার্মিনালে জড়ো হতে থাকে ছাত্র জনতার পার্লামেন্ট সেখানে। এছাড়া গাজীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, নোয়াখালী, বরিশাল, বগুড়া, রাজশাহী, ফরিদপুরে বিক্ষোভে যোগ দেন হাজারো মানুষ। এর মধ্যে অনেক জায়গায় পুলিশ বিক্ষোভকারীদের উপর দফায় দফায় হামলা চালিয়েছে। এই ঘটনায় কমপক্ষে এক ব্যবসায়ী শহীদ এবং 28 জন গুলিবিদ্ধ সহ 2 শতাধিক মানুষ আহত হয়েছেন। গাজীপুরে শ্রীপুরে গুলিবিদ্ধ হয়ে এক ব্যবসায়ী শহীদ হন, সেখানে পুলিশের হামলায় কমপক্ষে 23 জন গুলিবিদ্ধ, শতাধিক লোক আহত হয়েছেন। কুমিল্লায় ছাত্রলীগ যুবলীগের হামলায় 5 শিক্ষার্থী গুলিবিদ্ধ আহত হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বেলা 11টার দিকে বিক্ষোভ তাদের সম্মিলিত বাংলাদেশ দুপুর 12টার দিকে বিপুল সংখ্যক পুলিশ এসে শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করে। এ সময় 9 আন্দোলনকারী গুলিবিদ্ধ হন, তাদের মধ্যে 6 জন গুরুতর আহত ছিলেন। মাওনা শ্রীপুর সড়কের পাশে মাওনা হাইওয়ে সড়কে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শনকারী শ্রীপুর থানা জেলা পরিষদের বিপুল সংখ্যক সদস্য পুলিশ এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় পুলিশের গুলিতে জাহাঙ্গীর মুন্সি নামক এক লেপ্তোষক ব্যবসায়ী ঘটনাস্থলে শহীদ হন এবং 14 জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। ফরিদপুরে সংঘর্ষে আহত হয় 15 জন। আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা যে ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেম্যাটিক ছিল, গোটা বাংলাদেশ জুড়ে ছিল, সেগুলো সংক্ষিপ্ত বর্ণনা আমরা এখানে এনেছি। আমি নামগুলো করে যাচ্ছি কোন কোন জায়গায় কতজন মানুষ শহীদ হয়েছিলেন। ফরিদপুরে 15 জন, শরিয়াতপুরে এখানে হামলা হয়, নওগাঁতে হয়, ময়মনসিংহ হয়, হবিগঞ্জে হয়, কক্সেস বাজারে হয়, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়, কুমিল্লাতে হয়, সিলেটের কোম্পানিগঞ্জ, বগুড়ায় বিক্ষোভকারীদের পুলিশ ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছড়িয়ে 6 জন গুলিবিদ্ধ হয় গতকাল বিকেল 4টার দিকে। মানে ওই দিন তার আগের দিন শহরের 7 মাথা থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণের সময় ঘটনা ঘটে। ওই দিনই সেনাপ্রধান তার অধীনস্থ অফিসারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন এবং সেখানে জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের উপরে গুলি ছোড়ার বিষয়ে সেনাবাহিনীর অফিসাররা অনাগ্রহ প্রকাশ করলে সেনাপ্রধান রক্তপাত না ঘটানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। তৎকালীন প্রধানমন্ত্রী আসামি এইটা মানে 4 তারিখে আমরা বর্ণনা 3 তারিখে বর্ণনা দিচ্ছি। তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি আব্দুল্লাহ মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি, প্ররোচনা, উৎসাহ, সর্বোপরি তাদের অধস্তনদের নির্দেশ মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। ঘটনা 10 ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। সকাল 10টা থেকে শাহবাগে শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং নেতাকর্মীরা জড়ো হতে সশস্ত্র অবস্থানে থাকে। তারা রিভলভার, পিস্তল, রড, রামদা, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অবস্থান নেয়। আন্দোলনকারীরা শাহবাগে পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের চাপার জন্য হাসপাতালের ভেতরে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা। একই সময় বাংলা মোটর, আজিমপুর, খিরগাঁও, মোহাম্মদপুর, উত্তর আটিকাটুলি, যাত্রাবাড়ি, ফার্মগেট, কারওয়ান বাজার, মিরপুর 10, শাহবাগ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হামলা, গুলি, গ্রেনেড এবং লাশ। বাংলা মোটরে আওয়ামী লীগ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আজিমপুরে হাসিবুর রহমান মালিকের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালায়। উত্তরায় শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি হন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আওয়ামী লীগ কর্মীরা লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়ে পুলিশকে সহযোগিতা করে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা চালায়। খিলগাঁওয়ের গলিতে গলিতে ছাত্রলীগ, পুলিশ এবং সরকার সমর্থিত সন্ত্রাসীরা একত্র হয়ে আন্দোলনকারীদের উপর নির্বিচার হামলা চালায়। সকাল 10টার পরে ধানমন্ডি 2 নম্বর সিটি কলেজ, সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে থাকে ইউল্যাব, স্ট্যাম্পফোর্ড, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ সহ আশেপাশের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সমর্থিত যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মিরপুর 10 এলাকা। পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের পাটকেল নিক্ষেপ একজনের মৃত্যু হয়। সিলেট, রংপুর, পাবনা, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, কক্সেস বাজার, বরিশাল, বগুড়া, শেরপুর, ভোলা, জয়পুরা, সাভার, হবিগঞ্জ সহ মোট 19 জেলায় সহিংসতায় শহীদ হন অন্তত 91 জন। বেশিরভাগই শিক্ষার্থী, নিরস্ত্র আন্দোলনকারী। শহীদদের মধ্যে বহুজন সরকারি বাহিনীর গুলিতে প্রাণ হারান। সরকারের কঠোর দমন পীড়নের পদক্ষেপ হিসাবে বিকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। সারাদিন আহত শহীদদের বহন করে ঢাকা মেডিকেল কলেজের আন্দোলনকারী শহীদ মিনার থেকে শাহবাগ থেকে মিছিলে গিয়ে চিৎকার করতে থাকেন আমার ভাই মৌলিকুনি আছে। বরিশাল শহরের অধিকাংশ আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় আওয়ামী ক্যাডাররা সশস্ত্র আক্রমণ চালালে মারাত্মক জখমের শিকার হয়। তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন অধস্তনের নির্দেশ প্রদানের
শাসন ব্যবস্থা এবং দাম্ভিকতার পতন। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের দিনে যখন লাখো জনতা মার্চ টু ঢাকা আন্দোলনের মাধ্যমে রাস্তায় নেমে আসে, তখন সরকারের দমন পীড়নের নিষ্ঠুরতা চূড়ান্ত সীমায় পৌঁছায়। সকাল থেকে সেনাবাহিনী জানত শেখ হাসিনা শাসনের অবসান। পুলিশ বাহিনীর কিছু সদস্য বাস্তবতা অস্বীকার করে, চেষ্টা করে শহরের বিভিন্ন গুলি ছড়ে। চারখানপুর, শাহবাগ, রামপুরা ব্রিজ, বাড্ডা, মিরপুর, আজমপুর, আশুলিয়া, গাজীপুর প্রতিটি স্থানে রক্তাক্ত লাশ ছড়িয়ে পড়তে থাকে, যাদের অধিকাংশ ছিল কিশোর বা শিক্ষার্থী। রাজধানীর চারখানপুরে গুলিতে 6 জন ছাত্র জনতা শহীদ হন। আশুলিয়াতে পুলিশের ভয়াবহতা চরমে পৌঁছে। এখানে বহু সংখ্যক নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়। এর মধ্যে 6 জনকে, যাদের ছিল, পরবর্তীতে লাশ পুড়িয়ে দিয়ে পৈশাচিকতার চরম দৃষ্টান্ত স্থাপন করে। রিক্সা চালকে খুব কাছ থেকে গুলি করে হত্যা গুলি করেছিল, তারা বন্ধু করা হয়। এমন শহর জুড়ে বুলেটের বৃষ্টি চলছিল। মর্মান্তিক ভাবে কিছু এলাকায় পুলিশ গুলিবিদ্ধ মরদেহ পুলিশ ভ্যানে উঠিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে যাতে জনগণ ভেবে নেয় প্রতিবাদ করেছে। ছিল মুক্তির সূচনা, কিন্তু সেই দিনটি রঙিন হওয়ার এই দিন শেষ স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার অনুগত পুলিশ বাহিনীর কিছু সদস্য, আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের সশস্ত্র সন্ত্রাসীরা বিভিন্ন শহর এবং অঞ্চলে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে হামলা চালালে শত শত মানুষ নিহত হয়, হাজার হাজার মানুষ গুরুতর হয়। তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি, প্ররোচনা সহ সর্বোপরি সহায়তা অন্তঃস্থদের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। চিকিৎসা প্রদানে বাধা। তৎকালীন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডারদের আক্রমণে জনগণ আন্দোলনে আহত এবং গুরুতরভাবে জখমপ্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসা গ্রহণে বাধা প্রদান করে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং ভিডিও থেকে প্রমাণ জানা যায়, পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিজিএফআই, এনএসআই এবং আওয়ামী লীগের সমর্থকেরা এই চিকিৎসা সহায়তায় বাধা প্রদান করে। চিকিৎসা সহায়তা বাধাগ্রস্ত করার দেওয়া, তথ্য সংগ্রহ করা, যে রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন তাদের চিকিৎসা না দিয়ে গ্রেফতার করা এবং চিকিৎসা প্রদানকারী কর্মীদের ভয় দেখানো হয়। তার অংশ হিসাবে চিকিৎসা প্রদানকারীকে দুর্গম অঞ্চলে বদলি করা হয়। ডিজিএফআই, এনএসআই এর সহ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো হাসপাতালগুলোতে অভিযান চালিয়ে মেডিকেল রেকর্ড জব্দ করে এবং চিকিৎসা প্রদানকারী কর্মীদের চিকিৎসা প্রদানে অস্বীকার করতে ইচ্ছাকৃত চিকিৎসা সেবা ব্যবস্থা ব্যাহত করার ফলে আহত জখম গুরুতর আকার ধারণ করে এবং অনেকে মৃত্যুর ঘটনা ঘটে। ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ ইঙ্গিত করে যে পুলিশ প্রায়ই চিকিৎসা সহায়তা দিতে ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছে, যেমনটা আঙ্গুলের ছাপ নেয়। প্রক্রিয়া ছাড়াই শনাক্ত নিরাপত্তা বাহিনী সহিংসতার প্রমাণ লুকাতে তারা চিকিৎসা ধ্বংস করে ফেলে। আহত বিক্ষোভকারীদের যথাযথ না করতে চাপ দেওয়া হয়। একাধিক সাক্ষ্যের মাধ্যমে জানা যায় যে এটি ঊর্ধ্বতন মহলের নির্দেশে করা হয় এবং এর মধ্যে হাসপাতাল পরিদর্শনে আসা ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন হাসপাতালে একই ধরনের বাধা প্রয়োগ করেছে, যা থেকে প্রতীয়মান হয় উপর মহল থেকে সকল স্থানে একই কৌশল অবলম্বন করতে বলা হয়েছে। কোন এক হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ না মানলে চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয়। অন্য একটি হাসপাতালে পুলিশের নির্দেশ দেওয়া ছিল যে গুলিবিদ্ধ কাউকে ভর্তি না করার। অন্য একটি হাসপাতালে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য আহত বিক্ষোভ তাদের গ্রেফতার করে, এর ফলে অন্যান্য আহতরা লুকিয়ে যায়। আরেক হাসপাতালে ডিজিএফআই, এনএসআই এর সদস্যরা আহত বিক্ষোভকারীদের চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের জেরা করে নাম ঠিকানা লিখে রাখে। একটা হাসপাতালে যেখানে বিক্ষোভকারীরা অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে চিকিৎসা বন্ধ করতে হুমকি প্রদান করে। ছাত্রলীগ সমর্থকরা হাসপাতালে প্রবেশ পথে উপস্থিত থেকে অ্যাম্বুলেন্স অন্যান্য ব্যক্তিগত গাড়ি রিক্সা আটকে দিতে পুলিশকে সাহায্য করে, ফলে চাপের ফলে স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হয়।
বিক্ষোভকারী বিশেষ করে যারা গুলিবিদ্ধ তারা বিভিন্ন চাপ ও ভয় প্রদর্শনের কারণে বেসরকারি পানি অন্য চিকিৎসক স্বাস্থ্যকর্মী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জরুরি ভিত্তিতে বিনা খরচে আহতদের চিকিৎসা দিয়েছেন, যার মধ্যে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল কৌশলে মহিলা ওয়ার্ডে তল্লাশি থেকে বাঁচার জন্য। নারী এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতা। তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীদের মাধ্যমে চল আন্দোলনে নারী ও শিশুদের প্রতি নিষ্ঠুরতার দৃশ্য ফুটে ওঠে। নারী আন্দোলনকারীরাও নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র আওয়ামী লীগ কর্মীদের হামলা থেকে রেহাই পায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজে নারী শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে যাত্রাবাড়ি, উত্তরা, ধানমন্ডি, মিরপুর, ঢাকার বাইরে সাভার, কুমিল্লা, অনুরূপভাবে নির্বিচারে যাতে নারীরা বিক্ষোভে অংশগ্রহণ তাদের নির্যাতন করা হয়। নারীদের শারীরিক নির্যাতনের লক্ষ্যে তাদের মুখ, বক্ষ, পেলভিস, নিতম্ব লক্ষ্য করে আঘাত করা হয়। আঘাত করার পাশাপাশি নারী শারীরিক সহিংসতার পাশাপাশি নারীদেরকে বিক্ষোভকারী নারীদেরকে ভাষায় করা হয়। পুলিশ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠনের কর্মীরা নারী বিক্ষোভকারীদের ধর্ষণ হুমকি দেয়। আওয়ামী লীগ কর্মীদের হাতে নারী বিক্ষোভকারীদের শারীরিক যৌন সহিংসতার একটা ঘটনা ঘটেছে। আগস্টের প্রথম দিকে ঢাকায় বাসের লাঠিয়াতে কয়েকজন পুরুষ এক মহিলাকে আটকিয়ে আন্দোলনকারী কিনা জানতে চায়। তার ব্যাগ এবং ফোন তল্লাশি করে একটি বাংলাদেশের পতাকা পাওয়া তার চুল টেনে ধরে, পোশাক ছিঁড়ে ফেলে ও বক্ষ নিতম্বে চাপ দিয়ে ধরে রাখে অশ্লীল গালিগালাজ করে। ধর্ষণের হুমকি দেয়, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, বক্ষ গোপনাঙ্গে হালিল মন্তব্য করে। পরবর্তী সেই ভুক্তভোগী নারীকে আবারও ফোন করে ধর্ষণের হুমকি দেওয়া হয়। নারী বিক্ষোভকারীকে আক্রমণ করেছিল, যাদের মধ্যে দুজন শিক্ষার্থী ছিল, তাদের প্রথমে পুলিশের হস্তান্তর করা হয়। এই আন্দোলনে বিপুল সংখ্যক শিশু কিশোর সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যাদের উচ্চ বিদ্যালয়, কলেজ, ধর্মীয় মাদ্রাসার শিক্ষার্থী, অল্প বয়সী শ্রমিকও ছিল। আবার কেউ রাস্তায় বিক্ষোভ। অপরদিকে রাজনৈতিকভাবে অসচ্ছল পরিবার থেকে আসা সদস্যদেরও দেখা গেছে, যাদেরকে আওয়ামী লীগ ব্যবহার করেছিল। আওয়ামী লীগ এই শিশুদের সাথে অর্থায়ন করেছে। ঢাকার আজিমপুর, যাত্রাবাড়ি, মিরপুর, বাড্ডা, ধানমন্ডি, ফার্মগেট, যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, রামপুর আহত হওয়ার ঘটনা ঘটেছে। রাইফেল এবং সরকারের প্রাণঘাতী গুলি ব্যবহার করে শিশু বিক্ষোভকারীদের হত্যা করেছে। মোহাম্মদপুরে নির্বিচারে গুলি চালায়। এতে 17 বছরের বয়সী এক নিরস্ত্র শিক্ষার্থী মাথায় গুলিবিদ্ধ হয়ে 19 জুলাই শহীদ হয়। 18 জুলাই ধানমন্ডিতে শিশু পুলিশের গুলিবর্ষণে প্রায় 200 শরীরে বিদ্ধ হয়ে আভ্যন্তরীণ রক্তক্ষরণে মারা যায়। আরো অনেক শিশু আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। অনেক শিশু গুরুতর আহত হয়েছে। আওয়ামী লীগের সমর্থকদের গুলিতে 16 বছর বয়সী এক কিশোরের পায়ে গুলি লাগায় শেষ পর্যন্ত তার পা কেটে ফেলতে হয়। পুলিশের নির্বিচার গুলিতে ধাতব প্লেটের আঘাতে 17 বছরের কিশোরের উভয় চোখ অন্ধ হয়ে যায়। সবগুলো ঘটনা OSCHR এর প্রতিবেদন থেকে পাওয়া গেছে। শহীদদের মধ্যে খুবই অল্প বয়সী শিশু মায়ের সঙ্গে বিক্ষোভ মিছিলে গিয়েছিল বা ঘটনাস্থলের আশেপাশে দাঁড়িয়েছিল। নারায়ণগঞ্জে 6 বছর বয়সী একটি মেয়ে বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখার সময় মাথায় গুলিবিদ্ধ। গ্রেফতার করে বিভিন্ন থানা, ডিটেকটিভ ব্রাঞ্চের কার্যালয় কিংবা কারাগারে প্রাপ্তবয়স্কদের সঙ্গে একই কক্ষে আটকে রাখা হতো। সেখানে তাদের নির্যাতন এবং অপদস্থ করা হতো। স্বীকারোক্তি আদায়ের লক্ষ্যে তাদের জবরদস্তিও করা হতো। তাছাড়া বেশ কয়েকজন ন্যাশনাল ক্রাইম CTC শাখায় প্রাপ্তবয়স্কদের এক কিশোরকে বিনা বিচারে 13 দিন আটক রাখা হয়েছিল। ওই কিশোর সহ আরো অনেককে গ্রেফতার করা হয়েছিল আবু সাইদের হত্যার ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। 17 বছর বয়সী এক কিশোরকে পুলিশ কর্মকর্তা হত্যার দায় স্বীকার করানোর জন্য যাত্রাবাড়ি থানায় 2 দিন পুলিশ হেফাজতে নির্যাতন করেছিল। এরপর তাকে ডিটেকটিভ ব্রাঞ্চ কার্যালয়ে নিয়ে পুনরায় নির্যাতন করা হয়েছিল। আটক রাখার 3 দিন পরে এসে ওই কিশোরকে আদালতে বিচার রিমান্ডে রাখার নির্দেশ দেন। প্রাপ্তবয়স্ক বন্দীদের সঙ্গে রাখা হবে জেনে, যদিও কিশোরের পক্ষে আইনজীবী আদালতের কাছে বলেছিলেন ভুক্তভোগী আসলে একজন শিশু। এই ঘটনাটি গণমাধ্যমের প্রচারের পরে আরেক বিচারক কিশোরটিকে বিশেষ শিশু হেফাজতে রাখার নির্দেশ দেন। সেখানে ওই কিশোর 6 আগস্ট পর্যন্ত আটক ছিল। জুলাই মাসের 15 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত কমপক্ষে 100 তার বিরুদ্ধে কি কি মামলা আছে সেগুলো আমরা বলেছি। আসাদুজ্জামান খান কামালের পরিচয় দিয়েছি, মামুনের পরিচয় দিয়েছি। এবার আমি চলে আসছি পেজ 108। আসামিদের বিরুদ্ধে মানব
এটা মোরাললেস, এটা হচ্ছে আমি 110 অপরাধ সংগঠনে আসামিদের যৌথ দায় এবং ঊর্ধ্বতন অবস্থান, জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটি। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং 14 দলীয় জোট প্রধান হিসেবে আসামি শেখ হাসিনা ছিলেন সকল ক্ষমতা এবং কর্তৃত্বের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু। একজন শাসক হিসেবে সকল গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত তিনি এককভাবে গ্রহণ করতেন। তার সকল রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সমর্থনের মাধ্যমে অধীনস্থরা তাকে সন্তুষ্ট করে তার কৃপা দৃষ্টি লাভ করার জন্য সর্বদা সচেষ্ট থাকত। জুলাই বিপ্লবে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের প্রধান এবং একমাত্র কারণ ছিল যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা। সেদিক থেকে বিবেচনা করলে জুলাই বিপ্লবে সংগঠিত অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ। অন্যান্য অপরাধীরা বিশ্বাস করছে যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তারাও টিকে থাকবে এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে, আনুগত্যের জন্য পুরস্কৃত হবে। শেখ হাসিনা ছিলেন সকল অপরাধী। স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নেতা এবং নীতি নির্ধারক জ্ঞান আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন কোর কমিটির বৈঠকে ধানমন্ডির বাসায় অনুষ্ঠিত হতো। স্বরাষ্ট্র আসামি আসাদুজ্জামান খান প্রধান হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যতম নিয়ন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী। আন্দোলন দমনে নিরস্ত্র ছাত্র জনতার প্রতি বিচারে গুলি বর্ষণের হচ্ছে কিনা তা তারা সার্বক্ষণিকভাবে গ্যাং অফ ফোর একটা শব্দ ছিল, 4 জন ব্যক্তিকে নিয়ে একটা বিশেষ কমিটি ছিল। সেই কমিটির সদস্য ছিলেন আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং আনিসুল হক। তারা বসে কোথায় আক্রমণ হবে, কাকে মারা হবে, কাকে ধরা হবে, এই প্ল্যানগুলো করবে। নিজনে থেকে গ্যাং অফ ফোর। নিরীহ ছাত্র জনতা গুলি বর্ষণের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তা পরিদর্শন এবং পর্যবেক্ষণ করতেন। আন্দোলন চলাকালে 27 জুলাই 2024 খ্রিস্টাব্দে তদারকি প্রদর্শন করেন ওয়ারি জোনের ডিসি এবং সেটা বাকিটি যায় না স্যার, এটাই স্যার আতঙ্কের বিষয়। এটা ছিল সেই প্রধানমন্ত্রী হিসেবে আসামি শেখ হাসিনা, প্রধানমন্ত্রী হিসেবে আসামি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি হিসেবে চৌধুরী আব্দুল ঊর্ধ্বতন অবস্থানে থেকে যৌথ নির্দেশনায় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন সশস্ত্র আওয়ামী ক্যাডার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে দেশব্যাপী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার গুলি চালিয়ে 1.5 সহস্রাধিক মানুষকে নৃশংসভাবে হত্যা করেন। ঘটনা এবং প্রমাণাদির আলোকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1993 ধারার অধীনে সংগঠিত অপরাধ সমূহ আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল আসামি 4-2-4-3 ধারায় ঊর্ধ্বতন অবস্থান এবং আইনগত দায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। তদন্তে গৃহীত ব্যবস্থা মেলে আমি স্কেপ করে যাচ্ছি, এখানে লম্বা ব্যবস্থা আমরা কখন কি কি করেছি সেগুলো বলেছি। আমি চলে আসছি পেজ 114। আসামিদের কর্তৃক সংগঠিত সুনির্দিষ্ট পেজ 114। তদন্ত আসাদুজ্জামান খান কামাল আসামি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আরো অন্যান্য অভিযোগ ছাড়াও নিম্নলিখিত সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধ সংগঠনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সুনির্দিষ্ট অপরাধ: 14 জুলাই 2024 খ্রিস্টাব্দে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান। এর প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততায় তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরজনতার উপর আক্রমণের অংশ হিসেবে মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার, টর্চার,
ইনহিউম্যান অ্যাক্টস করার অপরাধ সমূহ সংগঠনের প্ররোচনা, অ্যাবেটমেন্ট, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা, ফেইলিয়ার টু পানিশ, এবং ষড়যন্ত্র করার অপরাধ যা আসামিদের জ্ঞাতসারে সংগঠিত। ঘটনাস্থল 1 গণভবন এবং সমগ্র বাংলাদেশ। ঘটনার তারিখ এবং সময় 14 জুলাই 2024 খ্রিস্টাব্দ 3 আগস্ট 2024। অপরাধের ধরন হত্যা, নির্যাতন, টর্চার, অন্যান্য অমানবিক আচরণ, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন। অভিযোগের বিবরণ: 2024 সালে সরকারি চাকরিতে কোটা প্রদার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে 14 জুলাই 2024 তারিখ গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, 14 দলীয় জোট প্রধান আসামি শেখ হাসিনা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে তিনি শিক্ষার্থীদের যৌক্তিক এবং হিংসাত্মক বক্তব্য প্রদান করেন। বিশেষ নিরীহ নিরস্ত্র আন্দোলন ছাত্র জনতাকে রাজাকার হিসেবে আখ্যায়িত করে তাদের নির্মূলের প্ররোচনা দেন। উপরোক্ত উস্কানিমূলক ও হিংসাত্মক বক্তব্যের প্রেক্ষিতে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। সেই সময় আসামি আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকে উপরোক্ত অপরাধের সহায়তা করে। পরবর্তীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ তৎকালীন সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি, শেখ হাসিনার উপর উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করেন। এই সকল সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতায় 5 আগস্ট 25 সহস্রাধিক অনেকে স্থায়ীভাবে অঙ্গহানি এবং অন্ধত্ব বরণ করা সহ চিরতরে পঙ্গু হয়ে যায়। আসামি শেখ হাসিনার উক্ত উস্কানিমূলক বক্তব্য উদ্বুদ্ধ হয়ে আসামি আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের মতে তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আওয়ামী লীগ ও 14 দলীয় আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা গ্রহণে পোস্টমর্টেম করতে কিংবা রিপোর্টের মৃত্যুর সঠিক কারণ করে নিহতদের জানাজা এবং কবরস্থ করতে বাধা দেয়। নিহতদের স্বজনের কাছে মৃতদেহ হস্তান্তর না করে বেওয়ারিশ লাশ হিসাবে গণকবরে দাফন করা, লাশ গুম করার উদ্দেশ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্টস করার অপরাধসমূহ সংগঠন করে। এই লাশ পুড়িয়ে দেওয়া, জানাজা করতে কোন নেক্সাসের প্রবলেম নাই। এটা অ্যাবসলিউটলি নেক্সাস আছে এবং এই নির্দেশগুলো আমরা প্রমাণ করি। এগুলো তো সাক্ষাতে যাবো। আমরা চার্জ যেটা নিয়ে আসছি সেটা একটু দেখেন শুধু। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের সর্বোচ্চ স্থান থেকে রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনসমূহের দলীয় প্রধান এবং 14 দলীয় জোটের প্রধান হিসাবে শেখ হাসিনার উক্ত উস্কানিমূলক বক্তব্য আসাদুজ্জামান খান কামাল, কোর কমিটি এবং গ্যাং অফ 4 সদস্য, পুলিশ প্রধান তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ঢাকা শহর থেকে শুরু হয়ে ব্যাপক মাত্রায় ওয়াইড স্প্রেড এবং পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিক সমগ্র দেশব্যাপী আন্দোলনরত নিরীহ নিরস্ত্র হত্যার চেষ্টা, নির্যাতন এবং অমানবিক আচরণ সহ মানবতা বিরোধী অপরাধ আপনাদের জ্ঞাতসারে পরিচালিত হয়। এখানে কাজের মাধ্যমে আসামিদের হত্যার প্রচেষ্টা, নির্যাতন, অমানবিক আচরণ করার অপরাধ সংগঠনের প্ররোচনা, সহায়তা, ফ্যাসিলিটেট, অপরাধ সংগঠনের প্রতিরোধে ব্যর্থতা, ষড়যন্ত্রের মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 3-2 AGH 4-1-2-3 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে, যা এই আইনের 20-2 এবং 20-A ধারায় শাস্তিযোগ্য। সুনির্দিষ্ট অপরাধ 2, আসামি শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর এবং প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা ও নির্মূলের নির্দেশ। খান কামাল তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন কর্তৃক নিয়ন্ত্রণাধীন
এবং অধীনস্থ আইন শৃঙ্খলা নির্দেশনা দিয়ে কার্যকর অপরাধ সংগঠনের নির্দেশ, অর্ডার, সহায়তা, ফ্যাসিলিটেট, ষড়যন্ত্র কনস্পিরেসির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে যা তাদের জ্ঞাতসারে কার্যকর করা হয়েছে। ঘটনাস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবন এবং সমগ্র বাংলাদেশ। এটা তার অর্ডারের চার্জ। এটা অপরাধের টর্চার, অ্যাবডাকশন, আদার ইনহিউম্যান অ্যাক্ট, এইগুলো করার জন্য তার অপরাধ যা একই আইনের 20 সাবসেকশন 220 সাবসেকশন এ ধারায় কামাল চৌধুরী আব্দুল্লাহ মামুন অভিযোগের বিবরণ। 2024 সালে 14 জুলাই রাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা চ্যান্সেলর দেখা যায় আসামি শেখ হাসিনা থেকে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে পুনরায় রাজাকার উল্লেখ করে তাদের ফাঁসি দেওয়া এবং গুলি করে হত্যার নির্দেশ ঢাকা ইউনিভার্সিটি মাসুদ কামাল 2014 প্রধান আসামি শেখ হাসিনা পুত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলুল তাপসের মধ্যে অনুষ্ঠিত আরেকটি ফোন আলাপ থেকে দেখা যায় আসামি শীর্ষ থেকে রাষ্ট্রের প্রধান নির্বাহী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রধান হিসাবে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন আইন শৃঙ্খলা রক্ষাকারী দেন। এছাড়াও তিনি ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে তাদেরকে বেআইনি হেলিকপ্টার নির্দেশনার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশব্যাপী আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে বেআইনি আটক করে নির্যাতন, তাদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যা, হেলিকপ্টার ব্যবহার করে নির্বিচারে গুলি বর্ষণের মাধ্যমে নারী ও শিশু সহ দেশ সহস্রাধিক মানুষকে হত্যা এবং হাজার হাজার মানুষকে আহত করে। আসামি শেখ হাসিনার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা, নির্দেশনা অধীনস্থ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কোর কমিটি এবং গ্যাং অফ ফোরের সদস্য চৌধুরী আব্দুল্লাহ মামুন, তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ড্রোন, হেলিকপ্টার, প্রাণঘাতী অস্ত্র, লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনা প্রদান করে তা বাস্তবায়ন নিশ্চিত করেন। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন তাৎক্ষণিক সরজমিনে পরিদর্শন এবং পর্যবেক্ষণ করতেন। আন্দোলন চলাকালে 27শে জুলাই 2024 খ্রিস্টাব্দে যাত্রাবাড়ি থানার সামনে মোবাইলে ধারণকৃত আন্দোলনরত ছাত্র জনতাকে গুলি করে হত্যার ভিডিও তাদেরকে প্রদর্শন করেন ওয়ারি জোনের ডিসি ইকবাল। আসামিদের জ্ঞাতসারে এবং তাদের নির্দেশনায় দেশব্যাপী মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ড্রোন ব্যবহার করে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার অবস্থান শনাক্ত করে তাদেরকে আটক করা হয়, নির্যাতন করা হয়, প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ও হেলিকপ্টার ব্যবহার করে গুলি করে পঙ্গু হয়ে যায়। প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশন সারা দেশে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে 3,05,300 95,313 রাউন্ড। অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করে। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের সর্বোচ্চ রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের দলীয় প্রধান 14 দলীয় জোটের প্রধান হিসেবে ঊর্ধ্বতন অবস্থান বা সুপিরিয়র স্ট্যাটাসে থেকে শেখ হাসিনার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা সরাসরি নির্দেশনায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ঢাকা শহর থেকে শুরু হয়ে ব্যাপক মাত্রায় ওয়াইড স্প্রেড এবং পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিক সমগ্র বাংলাদেশ ব্যাপী আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর প্রাণঘাতী
মার্ডার, নির্যাতন, অমানবিক আচরণ সহ মানব পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর 32AGH 41423 দ্বারা মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারা শাস্তিযোগ্য অপরাধ। সুনির্দিষ্ট অপরাধ 3, আসামি শেখ হাসিনার আন্দোলনরত ছাত্র জনতাকে আসাদুজ্জামান খান কামাল নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসাবে 16 জুলাই 2024 খ্রিস্টাব্দে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাইদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিকবার গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লেখিত রংপুর 1 নম্বর গেটের সামনে ঢাকা রংপুর মহাসড়কের রোড ডিভাইডারের পশ্চিম পাশে আশপাশ এলাকা। ঘটনার তারিখ 14 জুলাই 2024 থেকে 16 জুলাই 2024 তারিখ। অপরাধের ধরন মার্ডার, মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার উদ্দেশ্যে সুরতহাল রিপোর্টে তথ্য সংযোজন করা। মানে এখানে আমি অ্যাড করতে চাই সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্টের 32AGH 41423 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারার শাস্তিযোগ্য অপরাধ। আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন। অভিযোগের বিবরণ: অপরদিকে বিশ্ববিদ্যালয়ের সামনে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা বিক্ষোভ মিছিল শুরু করলে তাতে পুলিশ এবং আওয়ামী লীগ সশস্ত্র ক্যাডাররা ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালায়। ফলে আন্দোলনরত ছাত্র জনতা গুরুতর আহত ও ছত্রভঙ্গ হয়ে গেল। সেই মিছিলে থাকা আন্দোলনকারী ছাত্র সমন্বয়ক আবু সাইদ তার অবস্থান ত্যাগ না করে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ অব্যাহত রাখলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উস্কানিতে কনস্টেবল সুজন চন্দ্র রায় তাদের হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি আবু সাইদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। আবু সাইদ নিহত হওয়ার পর তার মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গোপন করে মৃত্যু হয়েছে বিষয়টি উল্লেখ না করে মাথায় আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে রিপোর্টে উল্লেখ করে। পোস্টমর্টেম রিপোর্টে গুলিতে নিহত পুলিশ এবং আওয়ামী সমর্থিত হত্যার জন্য দায়ী অপরাধ আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়। এখানে কাজের মধ্যে আসামিগণ মার্ডার রিপোর্টে মিথ্যা তথ্য সংযোজন করা, পোস্টমর্টেম রিপোর্ট বারবার পরিবর্তন করা, মিথ্যা বর্ণনা দায়ের করার মাধ্যমে অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠনের নির্দেশ, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্টের 32AGH 41423 ধারার এই আইনের 20(2) এবং 20(a) ধারায় শাস্তিযোগ্য। সুনির্দিষ্ট অপরাধ: আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশের প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী অন্যান্য ঊর্ধ্বতন সম্পৃক্ততায় তাদের অধীনস্থ সন্ত্রাসী মাত্রা এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র 5ই আগস্ট 2024 তারিখে ঢাকা মহানগরী চানখাঁরপুর এলাকায় আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক 6 জন ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়।
তারিখে গণভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এটা তো আগে এটা লাস্ট 127 লাস্ট 127 থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য জনগণকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মনে যে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন জন্মেছিল তা বাস্তবায়নে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের উদ্দেশ্যে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে নিরীহ মানুষ 5ই আগস্ট আন্দোলনের অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করার গুলি করার যে নির্দেশনা দেওয়া হয় তা বাস্তবায়নে ঢাকার বিভিন্ন প্রবেশ মুখের ন্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখারপুর তার আশপাশের এলাকায় অস্ত্রশস্ত্রের বাস্তবায়নের জন্য ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবের ওয়্যারলেস নির্দেশনার আলোকে যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত মোহাম্মদ আক্তারুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে তার অধীনস্থদের নির্দেশ প্রদান পুলিশ পরিদর্শক মোহাম্মদ আশরাফ হোসেনের এর মাধ্যমে প্রাণঘাতী চাইনিজ রাইফেল দিয়ে সুনির্দিষ্টভাবে গুলি করে ঘটনাস্থল থানাধীন চানখারপুর ও সংলগ্ন বংশাল ও চকবাজার এলাকায় সকাল হতে দুপুর 2:30টার মধ্যে শহীদ শাহরিয়ার খান আনাস, শহীদ শেখ মাহাদি হাসান জুনায়েদ ওরফে মুস্তাফিজ, শহীদ মোহাম্মদ ইয়াকুব, শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদার, শহীদ মোহাম্মদ ইসমাইল হক, শহীদ মানিক মিয়াকে নৃশংসভাবে হত্যা করে। এখানে কাজের মাধ্যমে আসামিগণ মার্ডার করার নির্দেশ, অর্ডার, প্ররোচনা, অ্যাবেটমেন্ট, উস্কানি, ইনসাইটমেন্ট, সহায়তা, ফ্যাসিলিটেশন, সম্পৃক্ততা, কমপ্লিসিটি, ষড়যন্ত্র, কনস্পিরেসির মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 20 এবং 20 ধারায় শাস্তিযোগ্য। নির্দিষ্ট অপরাধ 5, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল এবং আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা এবং সম্পৃক্ততায় তাদের অধীনস্থ এবং নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে নিরস্ত্র ছাত্র জনতার আক্রমণের অংশ হিসেবে 5ই আগস্ট 2024 ঢাকার আশুলিয়া থানার সামনে এবং নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র 6 জন ছাত্র জনতাকে গুলি করে মৃতদেহ 5 জনের অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অপরাধ, যা আসামিদের জ্ঞাতসারে সংঘটিত হয়েছে। উক্তরূপ হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্র এবং অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবাধিকার বিরোধী অপরাধ সংগঠন। আমরা দিয়েছি পেজ 100। এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির মার্চ টু ঢাকা কর্মসূচি পালন 5ই আগস্ট সারা দেশ থেকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের জন্য মনে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন জন্মেছিল তা বাস্তবায়নের উদ্দেশ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের উদ্দেশ্যে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে নিরীহ, শান্তিপ্রিয় ও মুক্তিকামী মানুষ আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের ষড়যন্ত্রমূলক আন্দোলন দমন করার সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র লিথাল ওয়েপন মাধ্যমে গুলি করার যে নির্দেশনা দেওয়া হয় তা বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, তৎকালীন ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে স্থানীয় পুলিশ ও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা জড়ো হওয়া ছাত্র জনতাকে বাধা প্রদান করে এবং গুলি করে হত্যা। আসামিদের পূর্বের নির্দেশের ধারাবাহিকতায় আশুলিয়া থানার আশেপাশে পুলিশ এবং আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা রাইফেল, শটগান, এসএমজি সহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে বিজয় উল্লাসরত সাধারণ ছাত্র জনতাকে বেপরোয়া গুলি করে শহীদ সাজ্জাদ হোসেন সজল, শহীদ আসবুর, শহীদ চান্দিল মাহমুদ সুজয়, শহীদ বাইজিদ বোস্তামি, শহীদ আবু মোট 5 জনকে হত্যা করে এবং 1 জনকে গুলি করে আহত করে। এর মানে বিকাল 4টা থেকে এবং আওয়ামী সন্ত্রাসীরা শহীদ হওয়া 5 জন
যথাক্রমে শহীদ সাজ্জাদ হোসেন সজল, শহীদ আসবুর, শহীদ তানজিল মাহমুদ সুজয়, শহীদ বায়েজিদ বোস্তামি, শহীদ আবু এবং একজনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় একটি প্যাডেল ভ্যানে হাত পা ধরে নিক্ষেপ করে একত্রিত করে। তারপর প্যাডেল ভ্যান থেকে 5 জনের মৃতদেহ এবং একজনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় আরেকটি পুলিশের পিকআপ ভ্যানে উঠিয়ে উক্ত মৃত এবং জীবিত দেহগুলোকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর ব্যক্তিকে হাত পা নাড়াতে দেখলেও নিষ্ঠুর এবং বর্বর পুলিশ তাকে উদ্ধার না করে বা চিকিৎসার ব্যবস্থা না করে আরো জ্বালানি কাঠ আগুনে নিক্ষেপ করে অঙ্গারে পরিণত করে, যা আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়েছে বলে সহজে অনুমান। এহেন কাজের মাধ্যমে আসামিগণ মার্ডার, টর্চার, মৃত ও জীবিত মানুষকে আগুন লাগিয়ে পুড়িয়ে অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠনের নির্দেশনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 92AGH 414243 ধারা মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারার অপরাধ ধারায় শাস্তিযোগ্য। যেহেতু জুলাই 2024 বিপ্লব চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, তার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাদের অঙ্গ জোটের নেতৃবৃন্দ তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী ভাবে দলগতভাবে দেশব্যাপী নিরস্ত্র মানুষের উপর আক্রমণের মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে তা দেশি বিদেশি পত্র পত্রিকা গণমাধ্যম হয়েছে এবং মন্ডলে সর্বজন বিদিত। তদুপরি উক্ত অপরাধসমূহ জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক অনুসন্ধানে প্রমাণিত। উপরোক্ত অপরাধসমূহ কমন নলেজ ও জুডিশিয়াল নোটিশ হিসেবে গ্রহণ করার এখতিয়ার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 1903 ধারার অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে। যেহেতু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সঙ্গে গণ্য করার শামিল। যেহেতু তদন্ত প্রতিবেদন, দালিলিক এবং মৌখিক সাক্ষ্য প্রমাণ করে আসামিদের বিরুদ্ধে জুলাই বিপ্লব চলাকালীন 14 জুলাই থেকে শুরু হয়ে 5 আগস্ট 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অংশ, যা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 32AGH 4142 যা উক্ত আইনের বিশেষ এবং ব্যাপক মাত্রায় জ্ঞাতসারে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার বা সিভিলিয়ান পপুলেশনের উপরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অংশ, সেহেতু অত্র মামলার বিষয়বস্তু মাননীয় ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিধায় এই বিচার নিষ্পত্তি করার ক্ষমতা মাননীয় ট্রাইব্যুনালে রয়েছে। এমত অবস্থায় প্রার্থনা মাননীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 9(1) ধারায় আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ সম্বলিত আবেদন গ্রহণ ক্রমে তা আমলে বা কগনাইজেন্সে নিয়ে পলাতক আসামি শেখ হাসিনার পিতা মৃত শেখ মুজিবুর রহমান, মাতা মৃত ফজিলাতুন্নেছা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, আসামি আসাদুজ্জামান খান কামাল, পিতা আশরাফ আলী খান, মাতা আকরামুন্নেছা, ঠিকানা মণিপুরি পাড়া, দেশগাঁও, ঢাকা, আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুন, মাতা পিতা মৃত আব্দুল মান্নান চৌধুরী, মাতা জিন্নাতুন্নেছা চৌধুরী, গ্রাম শ্রীভাই, থানা সাল্লা, সুনাম, বর্তমান ঠিকানা ইস্কাটন, স্বপ্নধারা, রমনা, ঢাকা। এদের বিরুদ্ধে যথাযথ 2(2)(a) ধারার মধ্যে সর্বোচ্চ শাস্তি অথবা মাননীয় ট্রাইব্যুনাল যেরূপ বিবেচনা করবেন সেরূপ আদেশ দানে আজ্ঞা হয়। আইনের বিশেষ এ ধারা মোতাবেক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের অনুকূলে অর্পণ করার আদেশ দানের আজ্ঞা। পলাতক আসামি আসাদুজ্জামান খান কামাল বন্ধের বিরুদ্ধে অত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা আগেও জারি ছিল। যেহেতু মামলা আইসিটি বিধি কেস হিসেবে আজকে এখানে তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদেশ প্রদানের প্রার্থনা করছে। ঢাকা অত্র মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দানের জন্য আমরা প্রার্থনা করছি। 2024 সালের জুলাই বিপ্লব চলাকালীন সময়ে সংগঠিত অপরাধ এবং পত্রের সাথে সংযুক্ত দালিলিক প্রমাণপত্রের তথ্য উপাত্ত সমূহ সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক
কমন নলেজ এবং জুডিশিয়াল নোটিস হিসেবে গ্রহণেরও প্রার্থনা করছি। মাননীয় ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে অন্য যেরূপ বিবেচনা করে সেরূপ আদেশ দানের প্রার্থনা করছি। পাশাপাশি জি ম্যাডাম, আমরা আমরা যেগুলো দিয়েছি এখানে সেটা হচ্ছে যে ফর্মাল চার্জের বাইরে দালিলিক প্রমাণ দিয়েছি 8 ভলিউমে 4005 পৃষ্ঠায়। শহীদদের তালিকা দিয়েছি আমরা 10 খণ্ডে, সেখানে মোট পেজ হচ্ছে 8747 পৃষ্ঠা। সামারিটা এটা মানে আমি লিখে টাইপ করে দিচ্ছি। ভিডিও ডকুমেন্টগুলো 3টা পেন ড্রাইভে দেওয়া হয়। আর যে সমস্ত ভিডিও এবং অডিও ডকুমেন্টস যথাযথ প্রক্রিয়ায় দাখিল করেছি পেন ড্রাইভের মাধ্যমে, সিডির মাধ্যমে, সেগুলো আমরা দাখিল করেছি প্লে করে, যেহেতু ডিজিটাল এভিডেন্স এখানে প্রদর্শন করা যাবে, সেগুলো আমরা প্রদর্শনের কাছে ট্রাইব্যুনালে আমরা জমা দিয়েছি। এবং আলামত সমূহ যে বুলেটস, পিলেটস, রক্তমাখা জামা কাপড় যা কিছু আছে সবকিছু আমরা নিয়ে এসেছি, সবকিছুই আদালতে উপস্থাপন করা হবে। Seizure list and documentary evidence. Much of it. Against the accused, namely former Prime Minister of Bangladesh, Kamal, former Home Advisor, Home Minister, and accused Abdullah, former Speaker. Since today, with the next violation of the formal charge, the learned prosecutor submitted the report of investigation, seized materials and documents inclusive of the seizure list Not subject to disclosure. statement of witness. and the statement of witnesses. Next letter in the petition, charge. July, August, movement 2024. And also beyond that, he reminisced and also some other historical occurrences committed thereafter. How lots of the occurrences did take place. The media massacre did take place.
other activities before and prior to the movement of July-August 2024. The landed prosecutor made a threadbare description of the backdrop of the acts complained of. He gave a pen picture in the formal church as to how the occurrences as a list take place on different dates at different places. By commandment of the Supreme Authority, Minister, as well as the Home Minister and the Inspector General of Police. Next, it has been abhorred in the church as well as in the submission of the Landed Chief Prosecutor how as narrated therein. It has been asked by the Landed Prosecutor that the accused committed by participation by the Supreme Commandment instigation, incitement, and facilitation. In the formal charge, he brought a number of 5 charges. 5 to 6. Five. Number 5 charges. Categorically how the released occurrences within the ambit of the charges will take place. He has illustrated how the Supreme Commanders, that is the accused number 1, Shakasina, number 2, Asadujjaman, and number 3, Abdullah Al-Bahman. Directed forces, law enforcing agencies, and party activists to use the struggling people, particularly the students. It has
also been emphatically asserted by the learned prosecutor that the particularly case number 1 to use lethal weapons and helicopter and also drone to kill the people in the movement. Which consists a good number of people were killed and then have been seriously injured. In support of the numbers, we have submitted the documents. It is also been submitted by the learner. It is also been stated by the learner to the prosecutor how the investigation of the alleged acts have been carried out, how the tough investigation by the investigation agency of the International Crime Society. In conclusion, it has been asked by the learned prosecutor that the acts narrated in the formal charge, inclusive of the report of investigation, ostensibly constituted no offences under section 2A, 3A, comma 3H, comma 43. It has ardently been submitted by the learned prosecutor Pranam Girdigan Shahzul Islam. Doing the needful in accordance with the provisions of law or bringing the accused under legal action by under legal action. Next parallel accused, amongst the accused, only one accused, Muhammad, has been arrested and is kept in custody. The remaining others, Sheikh Hasina and Asaduddin are yet to be arrested. And therefore, warrant of arrest is required to be
issued against them. Next, listen. On going through the charge, the Court of Investigation and the other incidental documents and materials, that is evidences, subject, and also in consideration of the submissions of the learned and other learned prosecutors, and also taking all the attending facts and circumstances into this. If an honest case is established against the accused, so that there is to be proceeded against. Whereupon we do hereby take cognizance of the offences